যে স্বামীকে বেকার বলে ছেড়ে চলে গিয়েছিল 5 বছর পর সেই ধনী হয়ে স্ত্রীর কুঁড়ে ঘরে পৌঁছাল। তখন বিকেলবেলা ছিল, আকাশে সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছিল, আর তার লাল আভা ছোট শহরের পুরনো বাড়ির দেওয়ালে ছড়িয়ে পড়ছিল। ওই শহরেরই এক সরু গলিতে একটা ছোট ভাড়ার ঘর ছিল, যার দেওয়ালে নোনা ধরার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। ঘরের ভেতরে একটা ভাঙা কাঠের চেয়ার ছিল, একটা ছোট পাখা যা খুব কষ্টে হাওয়া দিচ্ছিল, আর সেই চেয়ারেই বসেছিল সক্ষম। ওর বয়স ছিল প্রায় 27 বছর। সাধারণ মুখ, চোখে সততা, কিন্তু সেই চোখের পেছনে একটা গভীর ভয় লুকিয়েছিল। নিজের ব্যর্থতার ভয়, নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলার ভয়। তার হাতে একটা কাগজ ছিল। ওই কাগজটা তার জীবনের ফয়সালা করার ছিল। এটা ছিল তার চাকরির ইন্টারভিউয়ের রেজাল্ট। তার হাত অল্প অল্প কাঁপছিল। সে ধীরে ধীরে কাগজটা খুলল, আর পরের মুহূর্তেই তার চোখ দুটো শূন্য হয়ে গেল। ওই কাগজে শুধু একটা লাইন লেখা ছিল, "উই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট ইউ আর নট সিলেক্টেড।" তার হাত থেকে কাগজটা মেঝেতে পড়ে গেল। সে নিজের চোখ বন্ধ করে নিল। ওর ভেতরে যেন আরও কিছু ভেঙে গেল। কিন্তু ঠিক সেই সময় পেছন থেকে একটা মিষ্টি আওয়াজ এলো, "সক্ষম।" সক্ষম ঘুরে তাকাল। দরজায় মধু দাঁড়িয়েছিল। সাদা রঙের সাধারণ স্যুট, মুখে সারল্য, আর চোখে সক্ষমের জন্য অকৃত্রিম ভালোবাসা। মধু ওর স্ত্রী ছিল, ওর জীবনের সবথেকে সুন্দর সত্যি। মধু ধীরে ধীরে ওর কাছে এলো আর ওর সামনে বসল। সে কিছু না জিজ্ঞেস করেই সক্ষমের হাতটা ধরে নিল। এবারও হলো না, তাই তো? সে খুব নরম গলায় জিজ্ঞেস করল। সক্ষম কিছু বলল না। সে শুধু নিজের নজর নিচু করে নিল। মধু সব বুঝে গিয়েছিল। সে হালকা হাসির সাথে বলল, "ঠিক আছে, পরের বার হয়ে যাবে। আমার তোমার ওপর পুরো ভরসা আছে।" তার কথায় এতটাই বিশ্বাস ছিল যে কিছুক্ষণের জন্য সক্ষমের কষ্টটা হালকা হয়ে গেল। সে মধুর দিকে তাকাল। "মধু, আর কতদিন?" ওর গলা ধরে আসছিল। "আর কতদিন তুমি আমার সাথে এভাবে লড়াই করে যাবে?" মধু সাথে সাথে ওর হাতটা শক্ত করে ধরল। "যত দিন জীবন আছে।" তখন ওর চোখে জল এসে গিয়েছিল, কিন্তু সেই চোখের জলে কোনো দুর্বলতা ছিল না, বরং শক্তি ছিল। সক্ষম মধুর দিকে তাকাল, আর সেই মুহূর্তেই ওর মনে পড়ে গেল সেই দিনটার কথা, যখন মধু প্রথমবার ওর জীবনে এসেছিল। 5 বছর আগে ওই শহরেরই একটা ছোট্ট লাইব্রেরিতে সক্ষম বই পড়ছিল। সে সবসময়ই একটা পরিশ্রমী ছেলে ছিল। ওর স্বপ্নগুলো অনেক বড় ছিল, কিন্তু ওর পকেট সবসময় খালি থাকত। সেদিন হঠাৎ একটা মেয়ে লাইব্রেরিতে এলো। তার হাতে কিছু বই ছিল। সে এদিক ওদিক জায়গা খুঁজছিল। তারপর তার নজর গেল সক্ষমের সামনের খালি চেয়ারটার দিকে। "আমি কি এখানে বসতে পারি?" সে খুব বিনয়ের সাথে জিজ্ঞেস করল। সক্ষম মাথা তুলে তাকাল, আর কিছুক্ষণের জন্য শুধু ওর দিকে তাকিয়েই রইল। ওর চোখে একটা আলাদা রকমের সারল্য ছিল। "হ্যাঁ, বসুন," সে ধীরে ধীরে বলল। ওই মেয়েটিই ছিল মধু। সেদিন দুজনের খুব একটা কথা হয়নি, কিন্তু সেদিনই এমন কিছু ঘটেছিল যা দুজনের জীবন বদলে দিয়েছিল। ধীরে ধীরে লাইব্রেরিতে দেখা হওয়া বাড়তে লাগল। প্রথমে শুধু নজর মিলত, তারপর হাসি, তারপর ছোট ছোট কথা শুরু হলো। আর তারপর একদিন মধু জিজ্ঞেস করল, "তুমি এত চুপচাপ কেন থাকো?" সক্ষম হালকা হাসির সাথে বলল, "কারণ আমার কাছে বলার জন্য স্বপ্ন আছে, আর স্বপ্ন পূরণ করার জন্য নীরবতা দরকার হয়।" মধু ওর কথা শুনে হেসে দিয়েছিল। সেদিন থেকে সে ওর স্বপ্নের অংশ হয়ে গেল। দুজনে একসাথে অনেক বিকেল কাটিয়েছে, অনেক স্বপ্ন দেখেছে, কিন্তু তাদের জীবন সহজ ছিল না। সক্ষম গরিব ছিল। ওর কাছে না ছিল চাকরি, না টাকা, না কোনো সাহায্য, কিন্তু ওর কাছে একটা জিনিস ছিল, সততা। আর মধু সেই সততাকেই ভালোবেসে ফেলেছিল। যখন মধুর বাড়ির লোক তাদের সম্পর্কের কথা জানতে পারল, তখন তারা সোজাসুজি মানা করে দিল। "ওই ছেলেটা তোমাকে কোনোদিন সুখে রাখতে পারবে না," ওর বাবা কড়া গলায় বলেছিলেন। "ওর কাছে কিছুই নেই।" কিন্তু মধু একটাই জবাব দিয়েছিল, "ওর কাছে একটা সুন্দর মন আছে, আর সেটাই আমার জন্য যথেষ্ট।" সেদিন মধু নিজের বাড়ির লোকেদের বিরুদ্ধে গিয়ে সক্ষমের হাত ধরে নিয়েছিল। দুজনে মন্দিরে গিয়ে বিয়ে করে নিয়েছিল। বিয়ের পর জীবন তার আসল রূপ দেখাতে শুরু করল। ভাড়ার একটা ছোট ঘর, অল্প টাকায় দিন কাটানো, আর লোকেদের কথা, "বেকার ছেলে, ও কি করবে?"
প্রতিদিন সক্ষমকে এই কথাগুলো শুনতে হতো, কিন্তু প্রতি রাতে যখন সে ভেঙে পড়ত, মধু ওর হাত ধরে বলতো, তুমি একদিন ঠিক সফল হবে। ওই ছিল ওর শক্তি, ওর আশা। কিন্তু সময় সবসময় একরকম থাকে না। ধীরে ধীরে পরিস্থিতি আরও খারাপ হতে লাগল। ঘরের ভাড়া দেওয়া মুশকিল হয়ে পড়ল, রাশন কেনা কঠিন হয়ে গেল, আর তারপর একদিন এমন কিছু ঘটল যা সব কিছু বদলে দিল। সেদিন মধুর বাপের বাড়ি থেকে ওর বাবা এসেছিলেন। তিনি ঘরের অবস্থা দেখলেন, আর তার মুখের রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি মধুর দিকে তাকালেন। এই জীবনটাই চেয়েছিলে তুমি? মধু চুপ করে রইল। তারপর তিনি সক্ষমের দিকে তাকালেন। তার চোখে অবজ্ঞা ছিল। তুমি পুরুষ মানুষ হওয়ার যোগ্য নও। এই কথাগুলো সরাসরি সক্ষমের বুকে বিঁধল। সে কিছু বলল না, কারণ তার কাছে কোনো উত্তর ছিল না। ওই দিনের পর থেকে মধু বদলাতে শুরু করল। সে আর আগের মতো ছিল না। এখন সে কম কথা বলত, কম হাসত, আর সক্ষম এই পরিবর্তন অনুভব করছিল। এক রাতে যখন ঘরে নিস্তব্ধতা ছিল, মধু জানলার কাছে দাঁড়িয়েছিল। সক্ষম ধীরে ধীরে জিজ্ঞেস করল, কি হয়েছে? মধু কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে ওর দিকে না তাকিয়েই বলল, সক্ষম, তুমি কি সত্যিই কিছু করতে পারবে? এটা কোনো প্রশ্ন ছিল না, এটা ছিল তার বিশ্বাসের ভেঙে যাওয়া। সক্ষমের কাছে কোনো উত্তর ছিল না। ওর নীরবতাই ওর উত্তর হয়ে গেল, আর সেই নীরবতাই ওদের মাঝখানে একটা দেওয়াল তুলে দিল। ওই রাতে দুজনে একই ঘরে ছিল, কিন্তু তাদের মধ্যে দূরত্ব অনেক বেড়ে গিয়েছিল। সক্ষম বুঝতে পারছিল খুব খারাপ কিছু হতে চলেছে, কিন্তু সেটা আটকাতে পারছিল না। কারণ মাঝে মধ্যে ভাগ্য মানুষের থেকে সব কিছু কেড়ে নেওয়ার আগে তাকে অসহায় বানিয়ে দেয়। আর পরের দিনই সেটা হলো যা সক্ষমের পুরো পৃথিবীটা বদলে দিল। পরদিন সকালে সূর্যের আলো ঘরের ভাঙা জানলা দিয়ে ভেতরে আসছিল, কিন্তু সেই আলোয় এখন আর আগের মতো ছিল না। সক্ষম সারা রাত ঘুমোতে পারেনি। ওর চোখ খোলা ছিল, কিন্তু সে শুধু ছাদের দিকে তাকিয়ে থাকল। ওর ভেতরে একটা অদ্ভুত ভয় কাজ করছিল, যেন খুব দামি কিছু ওর থেকে হারিয়ে যেতে চলেছে। সে ধীরে ধীরে নিজের মাথা ঘোরাল। মধু ওর পাশে ছিল না। বিছানার ওই অংশটা খালি ছিল। চাদর একদম সমান ছিল, যেন ওখানে কেউ শোয়নি। সক্ষমের বুক দ্রুত কাঁপতে লাগল। সে সাথে সাথে উঠে বসল। সে ঘরে নজর বোলাল। মধু কোথাও নেই। টেবিলে রাখা ওর ব্যাগটাও নেই। আলমারির দরজাটা একটু খোলা ছিল। সক্ষমের পা নিজের থেকেই সেই দিকে এগোতে লাগল। সে আলমারি খুলল। মধুর জামা কাপড় ছিল না। ওর হাত কাঁপতে লাগল। ওর গলা শুকিয়ে গেল। সে সাথে সাথে দরজার দিকে তাকাল। দরজাটা আধ খোলা ছিল। ওর বুক যেন ধড়ফড় করা বন্ধ করে দিল। ঠিক সেই সময় টেবিলে রাখা একটা কাগজের উপর ওর নজর গেল। ওই কাগজটা হাওয়ায় অল্প অল্প নড়ছিল। সক্ষম ধীরে ধীরে সেই কাগজের কাছে গেল। ওর পা ভারী হয়ে গিয়েছিল। সে কাঁপতে থাকা হাতে সেই কাগজটা তুলল। ওতে মধুর হাতের লেখা ছিল। সক্ষমের চোখ ঝাপসা হয়ে আসতে লাগল। সে পড়তে শুরু করল, সক্ষম, আমি অনেক চেষ্টা করেছি তোমার সাথে সুখে থাকার, কিন্তু এখন আর আমার দ্বারা হচ্ছে না। আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমি প্রতিদিন এটা ভেবে বাঁচতে পারছি না যে আমার ভবিষ্যৎ অন্ধকারে আছে। আমি তোমাকে ভালোবেসেছিলাম, আর হয়তো আজও বাসি, কিন্তু ভালোবাসা পেট ভরায় না। ভালোবাসা জীবন চালাতে পারে না। আমার এমন একটা জীবন চাই যেখানে আমাকে প্রতিদিন এই ভয় পেতে হবে না যে কাল কি হবে। আমি আর লড়াই করতে পারছি না। আমাকে ক্ষমা করে দিও। ইতি, মধু। কাগজটা ওর হাত থেকে ফসকে মাটিতে পড়ে গেল। ওর চোখ দুটো শূন্য হয়ে গিয়েছিল। ওর মস্তিষ্ক অসাড় হয়ে গিয়েছিল। সে কিছুই অনুভব করতে পারছিল না। সে নিজেকে জিজ্ঞেস করল, সত্যিই কি ও চলে গেল? ওর ভেতর থেকে একটা আওয়াজ এলো, হ্যাঁ, ও চলে গেল। ওর হাঁটু দুর্বল হয়ে গেল। সে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল। ওর চোখ দিয়ে জল বেরোতে লাগল। কিন্তু সে কাঁদছিল না। সে শুধু ভেঙে পড়ছিল। ওর পুরো পৃথিবী, ওর পুরো অস্তিত্ব, সবকিছু ওই একটা মেয়ের সাথেই যুক্ত ছিল। আর আজ সেই মেয়েটাই ওকে একা ফেলে চলে গেল। সেদিন ঘরে খুব নিস্তব্ধতা ছিল। এতটাই নিস্তব্ধতা যে সক্ষমের নিজের নিঃশ্বাসের শব্দও ভারী লাগছিল। সে ঘরের প্রত্যেকটা কোণ দেখল। প্রত্যেকটা জিনিসে মধুর স্মৃতি ছিল। ওই চেয়ারটা যেখানে সে বসে হাসত, ওই জানলাটা যেখানে দাঁড়িয়ে সে বিকেলে আকাশ দেখত, ওই বিছানাটা যেখানে সে ওর কাঁধে মাথা রেখে স্বপ্ন দেখত। এখন সবকিছু তেমনই ছিল, শুধু মধু ছিল না। সেদিন সক্ষম কিছুই খেল না। সে সারাদিন ওই মেঝেতেই বসে রইল। বিকেল হল, তারপর রাত হল, কিন্তু ওর ভেতরের অন্ধকার শেষ হল না। পরদিন বাড়িওয়ালা দরজায় এলো। সক্ষম,
2 মাসের ভাড়া বাকি আছে। তার গলায় কঠোরতা ছিল। সক্ষম চুপ করে রইল। যদি টাকা না থাকে তাহলে ঘর খালি করে দাও, সে পরিষ্কার ভাষায় বলে দিল। সক্ষম তার দিকে তাকাল। ওর চোখে এখন আর কোনো আবেগ ছিল না। সে কিছু না বলেই নিজের জিনিসপত্র গুছাতে শুরু করল। ওর কাছে এমনিতেও বেশি কিছু ছিল না, কিছু জামাকাপড়, কয়েকটা বই আর মধুর স্মৃতি। সে শেষবারের মতো ওই ঘরটাকে দেখল, ওই ঘর যেখানে সে জীবনের সবথেকে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছিল, আর সবথেকে যন্ত্রণাদায়ক মুহূর্ত। তারপর সে বাইরে চলে গেল। এখন সে পুরোপুরি একা ছিল। না ঘর ছিল, না কোনো সাহায্য, না কোনো আপনজন। রাস্তায় চলতে চলতে ওর মনে হচ্ছিল যেন ওর জীবনের আর কোনো মানে নেই। প্রত্যেকটা মুখ ওর কাছে অচেনা লাগছিল, প্রত্যেকটা শব্দ ওর কাছে ফাঁপা রাখছিল। সে নিজেকে জিজ্ঞেস করল, এখন কি হবে? কিন্তু ওর কাছে কোনো উত্তর ছিল না। দিন কাটতে লাগল। সক্ষম ছোটখাটো কাজ করতে শুরু করল। কখনো কোনো দোকানে মালপত্র তুলত, কখনো কোনো অফিসে ফাইল পৌঁছে দিত। লোকেরা ওকে দেখত আর মুখ ফিরিয়ে নিত, কারণ এই পৃথিবীতে শুধু সফল লোকেদেরই কদর হয়, ব্যর্থদের নয়। রাতে সে একটা সস্তা লজে ঘুমাত। সেখানেও ঘুম আসত না। প্রতি রাতে ওর মধুর কথা মনে পড়ত। ওর গলার আওয়াজ, ওর হাসি, ওর সঙ্গ, সব কিছু ওর চোখের সামনে ঘুরত। এক রাতে সে রাস্তার ধারে বসেছিল। আকাশে চাঁদ ছিল। সে চাঁদের দিকে তাকাল আর প্রথমবার জোরে কেঁদে ফেলল। আমি কি এতই খারাপ ছিলাম? সে নিজেকে জিজ্ঞেস করল। ওর কাছে কোনো উত্তর ছিল না, কিন্তু সেই মুহূর্তেই ওর ভেতরে কিছু একটা বদলাতে শুরু করল। ওর চোখের জল ধীরে ধীরে থেমে গেল। ওর চোখে একটা নতুন আভা চলে এলো। সে নিজের চোখের জল মুছল আর নিজেকে বলল, এখন আর নয়। ওর গলার আওয়াজ মৃদু ছিল, কিন্তু তাতে দৃঢ়তা ছিল। এবার আমি অন্য কারোর জন্য নয়, নিজের জন্য বাঁচব। সেদিন সক্ষম সিদ্ধান্ত নিল, সে আর সেই দুর্বল ছেলেটা থাকবে না যাকে লোকে বেকার বলে ছেড়ে চলে যায়। সে এবার নিজের ভাগ্য নিজেই লিখবে। সেই রাতে ওর কষ্টই ওর শক্তি হয়ে গেল। পরদিন সকালে সক্ষম এক নতুন সংকল্প নিয়ে উঠল। ওর চোখে এখন আর জল ছিল না। সে শহর ছেড়ে চলে গেল, এক নতুন শহর, এক নতুন জীবনের খোঁজে। সে জানত না সামনে কি হবে, কিন্তু সে এটুকু জানত যে এখন সে আর কখনো পেছন ফিরে তাকাবে না। কিন্তু সে এটা জানত না যে ভাগ্য ওকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেখান থেকে ওর জীবন পুরোপুরি বদলে যাবে। নতুন শহর, নতুন রাস্তা, আর সেই রাস্তায় হাঁটতে থাকা সক্ষম। ওর কাছে শুধু একটা ছোট ব্যাগ ছিল, যাতে কয়েকটা জামাকাপড় আর দুটো বই ছিল। ওর পকেটে ছিল মাত্র ৩৪০ টাকা, আর বুকে এমন এক যন্ত্রণা যা ভাষায় প্রকাশ করা যায় না। শহরটা অনেক বড় ছিল। এখানে সবাই দৌড়াচ্ছিল, প্রত্যেকের কোনো না কোনো উদ্দেশ্য ছিল। কিন্তু সক্ষমের কাছে শুধু একটাই উদ্দেশ্য ছিল, নিজেকে বদলে ফেলা, নিজেকে এতটাই মজবুত করে তোলা যাতে আর কেউ ওকে দুর্বল ভাবার ভুল না করে। প্রথম কয়েকটা দিন খুব কঠিন ছিল। ওর থাকার জন্য জায়গা দরকার ছিল, খাওয়ার জন্য টাকা দরকার ছিল, কিন্তু কারও ওর কাহিনী শোনার সময় ছিল না। এই শহর আবেগে নয়, যোগ্যতায় চলত। সক্ষম একটা ছোট ফ্যাক্টরিতে চাকরি জোগাড় করে নিল। সেখানে ওর কাজ ছিল বক্স তোলা, মাল প্যাক করা আর ট্রাকে লোড করা। কাজ কঠিন ছিল, হাতে ফোসকা পড়ে গিয়েছিল, শরীর ক্লান্ত হয়ে যেত, কিন্তু সে কোনোদিন অভিযোগ করত না, কারণ এখন ওর কাছে হারানোর মতো আর কিছুই ছিল না। সে সকাল ৮টায় কাজ শুরু করত আর রাত ৯টায় শেষ করত। তারপর একটা ছোট ঘরে গিয়ে শুয়ে পড়ত। ওই ঘরে একটা ভাঙা পাখা ছিল আর একটা নোংরা দেওয়াল, কিন্তু এখন ওর এইসবে কোনো যায় আসত না, কারণ ওর মনের ভেতরে যা ভেঙে গিয়েছিল তার থেকে বেশি যন্ত্রণাদায়ক আর কিছুই ছিল না। একদিন ফ্যাক্টরিতে কাজ করার সময় ওর নজর একটা লোকের ওপর গেল। সেই লোকটা স্যুট পরেছিল। ওর বয়স ছিল প্রায় ৫৫ বছর। ওর মুখে আত্মবিশ্বাস স্পষ্ট দেখা যাচ্ছিল। ফ্যাক্টরির মালিকও ওর সামনে মাথা নিচু করে কথা বলছিল। সাকসাম ওর সহকর্মীকে জিজ্ঞেস করল, উনি কে? সে উত্তর দিল, উনি রঘুবীর মালহোত্রা, এই ফ্যাক্টরির আসল মালিক। সাকসাম প্রথমবার কোনো ধনী ব্যক্তিকে এত কাছ থেকে দেখছিল। সে লক্ষ্য করল ওই লোকটা খুব শান্ত ছিল, কিন্তু তার চোখে একটা আলাদা শক্তি ছিল। পরদিন ফ্যাক্টরিতে একটা ছোট দুর্ঘটনা ঘটল। একটা ভারী বক্স ওপর থেকে পড়তে যাচ্ছিল, আর ঠিক তার নিচে রঘুবীর মালহোত্রা দাঁড়িয়েছিলেন। আশেপাশের লোকেরা ঘাবড়ে গেল, কিন্তু সাকসাম সাথে সাথে দৌড়ে গিয়ে ওই বক্সটাকে আটকে দিল। ওর হাতে খুব ব্যথা হল, কিন্তু সে বক্সটা পড়তে দিল না। রঘুবীর মালহোত্রা এইসব দেখলেন। তিনি সাকসামের দিকে তাকালেন। কিছুক্ষণ শুধু ওর দিকে তাকিয়েই রইলেন। তারপর তিনি জিজ্ঞেস করলেন,
তোমার নাম কি? সক্ষম ধীরে ধীরে উত্তর দিল, সক্ষম। তার মুখে হালকা হাসি ফুটে উঠল। ভালো নাম। ওই দিনের পর থেকে রঘুবীর মালহোত্রার নজর সক্ষমের ওপর হইল। তিনি দেখলেন এই ছেলেটা বাকিদের থেকে আলাদা। এ অভিযোগ করে না, এ হার মানে না। একদিন তিনি সক্ষমকে নিজের অফিসে ডাকলেন। সক্ষম ঘাবড়ে গিয়েছিল, সে আগে কোনোদিন এত বড় অফিস দেখেনি। তুমি পড়াশুনো করেছ? তিনি জিজ্ঞেস করলেন। হ্যাঁ, গ্র্যাজুয়েশন করেছি, সক্ষম উত্তর দিল। তিনি কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, তুমি কি জীবনে এগিয়ে যেতে চাও? এই প্রশ্নটা সাধারণ ছিল না, এটা ছিল একটা সুযোগ। সক্ষম চিন্তা না করেই উত্তর দিল, জি, অনেক দূরে। তার চোখে এক আভা খেলে গেল। তাহলে আজ থেকে তুমি আমার সাথে কাজ করবে। সক্ষম বিশ্বাস করতে পারল না। এটা ছিল তার জীবনের প্রথম সুযোগ। সেই দিন থেকে তার জীবন বদলাতে শুরু করল। এখন সে শুধু বক্স তুলত না, এখন সে বিজনেস শিখছিল। রঘুবীর মালহোত্রা তাকে সব কিছু শেখালেন, কিভাবে ডিল করতে হয়, কিভাবে মানুষকে বুঝতে হয়, কিভাবে সিদ্ধান্ত নিতে হয়। সক্ষম দিন রাত শিখতে থাকল। সে কখনো ক্লান্ত হতো না, কারণ এখন তার একটা উদ্দেশ্য ছিল। ধীরে ধীরে সে বদলাতে শুরু করল। তার আত্মবিশ্বাস বাড়তে লাগল, তার চিন্তাভাবনা বদলে গেল। সে এখন আর দুর্বল ছিল না। একদিন রঘুবীর মালহোত্রা তাকে বললেন, সক্ষম, তোমার ভেতরে অনেক ক্ষমতা আছে, তুমি অনেক দূর যাবে। এই প্রথমবার কেউ তার ওপর এতটা বিশ্বাস করেছিল। সেদিন সক্ষমের চোখে জল এসে গিয়েছিল, কিন্তু এই চোখের জল কষ্টের ছিল না, শক্তির ছিল। সময় কেটে গেল, মাসগুলো বছরে বদলে গেল, আর 5 বছর কেটে গেল। এখন সক্ষম সেই একই ছেলে ছিল না যে একসময় রাস্তায় একা ঘুরে বেড়াত। এখন সে একজন সফল বিজনেসম্যান ছিল। তার নিজের বড় অফিস ছিল, নিজের কোম্পানি ছিল, তার কাছে টাকা ছিল, সম্মান ছিল, আর পরিচয় ছিল। সে নিজেকে পুরোপুরি বদলে নিয়েছিল। কিন্তু একটা জিনিস এখনও বদলায়নি, তার মন। তার মনে এখনও মধু ছিল, সে তাকে ভুলতে পারেনি। এক রাতে সে তার বড় বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়েছিল। তার সামনে পুরো শহরটা ছিল, আলোগুলো জ্বলছিল, সবকিছু সুন্দর ছিল, কিন্তু তার ভেতরে তখনও একটা শূন্যতা ছিল। তখনই তার ফোন বেজে উঠল। এটা তার পুরনো শহরের এক লোকের কল ছিল। সক্ষম কলটা ধরল, আর যা শুনল তাতে তার নিঃশ্বাস আটকে গেল। মধু এখন একটা কুঁড়ে ঘরে থাকে। এটা শোনা মাত্রই সক্ষমের চোখ স্থির হয়ে গেল। তার বুক দ্রুত কাঁপতে লাগল। যে মেয়েটি তাকে বেকার বলে ছেড়ে গিয়েছিল, আজ সে একটা কুঁড়ে ঘরে থাকছিল। সেই রাতে সক্ষম একটা সিদ্ধান্ত নিল, সে ফিরে যাবে। তখন রাত 2টো বেজেছিল, পুরো শহর ঘুমোচ্ছিল, কিন্তু সক্ষমের চোখে ঘুম ছিল না। সে তার ঘরের জানলার সামনে দাঁড়িয়েছিল, নিচে তার কোটি টাকা দামের কালো গাড়িটা দাঁড়িয়েছিল। এখন তার জীবনে সবকিছু ছিল, টাকা, সম্মান, নাম, কিন্তু আজ তার মনে একটা অদ্ভুত অস্থিরতা ছিল। তার কানে বারবার সেই কথাগুলোই বাজছিল, মধু এখন কুঁড়ে ঘরে থাকে। সে নিজের চোখ বন্ধ করে নিল। তার সামনে মধুর মুখটা ভেসে উঠল, সেই একই নিষ্পাপ চোখ, সেই সারল্য, সেই একই মেয়ে যে একদিন তার হাত ধরে বলেছিল, আমি সব সময় তোমার সাথে থাকব। আর তারপর সেই একই মেয়ে তাকে একা ফেলে চলে গিয়েছিল। সক্ষম দীর্ঘশ্বাস ফেলল। সে সিদ্ধান্ত নিয়েছিল, সে ওর সাথে দেখা করবে, শেষবারের মতো। পরদিন সকালে সূর্য ওঠার আগেই সক্ষম তৈরি হয়ে গিয়েছিল। সে আয়নায় নিজেকে দেখল। সে আর আগের সেই দুর্বল ছেলেটা ছিল না। তার চোখে আত্মবিশ্বাস ছিল, মুখে গাম্ভীর্য ছিল। সে তার দামি কোটটা পরল আর ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। ড্রাইভার সাথে সাথে দরজা খুলে দিল। স্যার, কোথায় যেতে হবে? সক্ষম কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর সে নিচু গলায় বলল, বাড়ি। ড্রাইভার বুঝতে পারল না, কিন্তু সে কিছু জিজ্ঞেস করল না। গাড়ি রাস্তায় দৌড়াতে শুরু করল। প্রত্যেক কিলোমিটারের সাথে সক্ষমের বুক আরও দ্রুত কাঁপতে লাগল। 5 বছর পর সে সেই একই জায়গায় ফিরে যাচ্ছিল যেখানে তার জীবনটা ভেঙে গিয়েছিল। প্রায় 6 ঘন্টা পর গাড়ি সেই ছোট শহরে পৌঁছে গেল। সবকিছু একই রকম ছিল, সেই একই রাস্তা, সেই একই দোকান, সেই একই মানুষ, কিন্তু সক্ষম বদলে গিয়েছিল। গাড়ি ধীরে ধীরে সেই গলিতে পৌঁছাল যেখানে একসময় সে ভাড়ার ঘরে থাকত। তার চোখ প্রত্যেকটা কোণ দেখছিল, সব জায়গায় তার স্মৃতি ছিল, কিন্তু আজ সে সেখানে থামতে আসেনি। সে ড্রাইভারকে বলল, এগিয়ে চলো। কয়েক মিনিট পর গাড়ি শহরের এক গরিব এলাকায় পৌঁছাল।
এই জায়গাটা আগের থেকেও বেশি জরাজীর্ণ ছিল। ভাঙাচোরা কুড়েঘর, কাদায় ভরা রাস্তা আর চারিদিকে দারিদ্র্য। সক্ষমের নিঃশ্বাস ভারী হয়ে এলো। সে গাড়ি থামাতে বলল, এখানেই থামুন। ড্রাইভার ব্রেক কষল। সক্ষম দরজা খুলল। তার দামি জুতো সেই নোংরা কাদার ওপর পড়ল। কিন্তু এখন তার কাছে এইসবের কোনো গুরুত্ব ছিল না। তার নজর সামনের দিকে ছিল। সেখানে একটা ছোট কুড়েঘর ছিল, ভাঙাচোলা দেওয়াল, ছাদে টিনের চাদর আর দরজায় একটা পুরনো পর্দা। তার বুক দ্রুত কাঁপতে লাগল। তার পা ধীরে ধীরে সেই কুড়েঘরের দিকে এগোতে শুরু করল। প্রত্যেকটা পদক্ষেপের সাথে তার অতীত তার সামনে আসছিল। সে কুড়েঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। কয়েক মুহূর্ত সে শুধু দাঁড়িয়ে রইল। তার নিঃশ্বাস ভারী হয়ে গিয়েছিল। সে কাঁপতে থাকা হাতে দরজার পর্দাটা ছুঁল আর ধীরে ধীরে সেটা সরাল। ভেতরের দৃশ্য দেখে তার চোখ স্থির হয়ে গেল। কুড়েঘরের এক কোণে একটা উনুন ছিল, পাশে একটা ভাঙা তক্তপোষ ছিল, আর সেই তক্তপোষেই একটা মেয়ে বসেছিল। সে একটা সাধারণ পুরনো স্যুট পরেছিল। তার চুল বাঁধা ছিল। তার মুখটা রোগা হয়ে গিয়েছিল। কিন্তু সক্ষম সেই মুখটা চিনতে পারল। ও মধু ছিল, তার মধু। সক্ষমের পা সেখানেই থমকে গেল। তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গিয়েছিল। মধু ধীরে ধীরে মাথা তুলল। তার নজর দরজায় দাঁড়িয়ে থাকা লোকটার উপর পড়ল। প্রথমে সে চিনতে পারল না, কিন্তু যখন সে ভালো করে দেখল, তার চোখ কপালে উঠল। তার হাত কাঁপতে লাগল। তার গলা কেঁপে উঠল। সক্ষম? এটা সেই একই আওয়াজ ছিল যা শোনার জন্য সক্ষম 5 বছর অপেক্ষা করেছিল। কিন্তু আজ সেই আওয়াজে কোনো আনন্দ ছিল না, শুধু ভয় আর অনুশোচনা ছিল। সক্ষম কিছু বলল না। সে শুধু তার দিকে তাকিয়ে রইল। দুজনে দুজনের চোখের দিকে তাকালো, আর সেই মুহূর্তেই 5 বছরের সব যন্ত্রণা আর স্মৃতি ওদের মাঝখানে এসে দাঁড়িয়ে গেল। মধু ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ল। তার চোখে জল এসে গেল। তুমি এখানে কেন এসেছ? সে নিচু গলায় জিজ্ঞেস করল। সক্ষম দীর্ঘশ্বাস ফেলল। তার গলা শান্ত ছিল। তোমার সাথে দেখা করতে। মধুর চোখের জল বইতে লাগল। সে জল মোছার চেষ্টা করল, কিন্তু সে নিজেকে সামলাতে পারছিল না। সে সক্ষমকে আপাদ মস্তক দেখল। তার দামি জামা কাপড়, তার আত্মবিশ্বাস, সব কিছু বদলে গিয়েছিল। তুমি অনেক বদলে গেছ, সে ভাঙা গলায় বলল। সক্ষম তার চোখের দিকে তাকিয়ে উত্তর দিল, সময় সবাইকে বদলে দেয়। এটা শুনে মধুর মন আরও ভেঙে গেল। কুড়ে ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। কয়েক মুহূর্ত কেউ কিছু বলল না। তারপর সক্ষম চারিদিকে দেখল। তার চোখে কষ্ট ছিল। তুমি এখানে কেন থাকছ? সে জিজ্ঞেস করল। মধু নজর নিচু করে নিল। তার কাছে কোনো উত্তর ছিল না। তার নীরবতাই তার উত্তর ছিল। সক্ষম তার অবস্থা দেখল। তার মন কষ্টে ভরে গেল, কিন্তু সে তার মুখে কোনো আবেগ দেখাল না। সে শুধু এটুকু বলল, চলো। মধু অবাক হয়ে তার দিকে তাকাল। কোথায়? সক্ষম তার চোখের দিকে তাকিয়ে বলল, নিজের বাড়িতে। এটা শুনে মধুর নিঃশ্বাস যেন আটকে গেল। সে সক্ষমের চোখের দিকে তাকাল। সে বুঝতে পারছিল না যে আজ তার সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে সে সেই একই সক্ষম যাকে সে 5 বছর আগে বেকার বলে ছেড়ে গিয়েছিল, নাকি অন্য কেউ। তার ঠোঁট কাঁপছিল। তার আওয়াজ গলায় আটকে গিয়েছিল। নিজের বাড়িতে? সে ধীরে ধীরে পুনরাবৃত্তি করল। তার চোখে প্রশ্ন ছিল, ভয় ছিল, আর একটা গভীর অনুশোচনা ছিল। সক্ষম শান্ত চোখে তার দিকে তাকাল। কোনো রাগ ছিল না, কোনো অভিযোগও ছিল না, শুধু একটা অদ্ভুত গভীরতা ছিল। হ্যাঁ, নিজের বাড়িতে, সে ধীরে ধীরে বলল। মধুর চোখের জল বইতে লাগল। সে তার কাঁপতে থাকা হাতগুলো শক্ত করে ধরল। কিন্তু এখন আমার কোনো বাড়ি নেই। তার গলা ভেঙে গিয়েছিল। সক্ষম তার কথা শুনল। তার মনটা যেন কেউ শক্ত করে ধরেছিল। সে এক পা এগিয়ে এলো। বাড়ি দেওয়াল দিয়ে তৈরি হয় না, বাড়ি তৈরি হয় আপনজনদের নিয়ে। এটা শোনা মাত্রই মধুর ধৈর্য ভেঙে গেল। সে হাও হাও করে কাঁদতে লাগল। 5 বছরের কষ্ট, 5 বছরের অনুশোচনা আজ চোখের জল হয়ে বেরিয়ে আসছিল। আমি খুব বড় ভুল করেছি সক্ষম, সে কাঁদতে কাঁদতে বলল। তোমাকে ছেড়ে আমি নিজেকেই হারিয়ে ফেলেছি। তার গলায় এতটাই কষ্ট ছিল যে বাতাসও ভারী হয়ে গিয়েছিল। সক্ষম চুপচাপ তাকে দেখছিল। তার ভেতরেও ঝড় চলছিল। সেও তো মানুষ ছিল, তারও তো কষ্ট হয়েছিল। যখন সে তাকে ছেড়ে চলে গিয়েছিল, সে প্রতিটা রাত একা কেঁদে কাটিয়েছিল। কিন্তু আজ তাকে এই অবস্থায় দেখে তার রাগ কোথায় যেন হারিয়ে গেল। শুধু ভালোবাসা পড়ে হইল, শুধু সেই ভালোবাসাই যা কোনোদিন শেষ হয়নি। সক্ষম ধীরে ধীরে জিজ্ঞেস করল, কি হয়েছিল মধু?
মধু নিজের চোখের জল মুছল। সে দীর্ঘশ্বাস ফেলল। আজ সে সব কিছু বলতে চাইছিল, যা সে 5 বছর ধরে নিজের মনে চেপে রেখেছিল। যেদিন আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম, সেদিন আমার মনে হয়েছিল যে আমি ঠিক সিদ্ধান্ত নিচ্ছি। তার গলা কাঁপছিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল তোমার সাথে থেকে আমি শুধু লড়াই করে যাব। সে নজর নিচু করে নিল। আমার বাবা প্রতিদিন আমাকে বলতেন যে আমি আমার জীবনটা নষ্ট করে ফেলেছি। তার চোখ দিয়ে আবার জল পড়তে লাগল। আমি দুর্বল হয়ে পড়েছিলাম সক্ষম। আমি তোমার ভালোবাসার থেকে নিজের ভয়টাকে বেশি গুরুত্ব দিয়েছিলাম। কোণে করে নিস্তব্ধতা ছেয়ে গেল। শুধু তার ফোঁপিয়ে কান্নার শব্দ ছিল। আমি বাড়ি ফিরে গিয়েছিলাম, সে আগে বলল। কিন্তু সেখানে আমি শান্তি পাইনি। সে নিজের চোখ বন্ধ করে নিল। সেখানে সব কিছু ছিল, কিন্তু তুমি ছিলে না। তারপর বাবা আমার বিয়ে এক বড় লোকের সাথে ঠিক করে দিলেন। সক্ষমের বুক দ্রুত কাঁপতে লাগল। সে তার দিকে মন দিয়ে দেখল। আমি বারণ করেছিলাম, অনেক বারণ করেছিলাম। সে কাঁদতে কাঁদতে বলল, কিন্তু কেউ আমার কথা শোনেনি। তার নিঃশ্বাস ভারী হয়ে গেল। বিয়ের পর আমি জানতে পারলাম ওই লোকটা ভালো ছিল না। তার চোখে ভয়ে স্পষ্ট দেখা যাচ্ছিল। সে আমাকে শুধু একটা জিনিস মনে করত, একটা দায়িত্ব, একটা বোঝা। তার গলায় যন্ত্রণা ছিল। সে আমাকে কোনোদিন বুঝতে পারেনি। সে নিজের চোখের জল মুছল। আমি প্রতিদিন তোমাকে মনে করতাম। এটা শুনে সক্ষমের চোখও ভিজে গেল। আমি আমার জীবনের সবথেকে বড় ভুলটা করেছিলাম। সে ভাঙা গলায় বলল। আমি ওই লোকটাকে ছেড়ে দিয়ে এখানে চলে এলাম। সে চারিদিকে দেখল। আমার কাছে কিছুই পড়েছিল না। তার গলা নিচু হয়ে এলো। শুধু তোমার স্মৃতিগুলোই পড়েছিল। সক্ষম নিজেকে আর আটকে রাখতে পারল না। তার চোখ দিয়েও জল বেরিয়ে এলো। সে 5 বছর ধরে নিজের কষ্টটা লুকিয়ে রেখেছিল। কিন্তু আজ সব কিছু বাইরে আসছিল। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, তুমি আমাকে কোনোদিন খোঁজার চেষ্টা করনি? মধু মাথা নিচু করে নিল। প্রতিদিন, সে ধীরে ধীরে বলল। কিন্তু আমার মনে হয়েছিল তুমি আমাকে ঘৃণা করো। তার গলায় ভয় ছিল। আমার মনে হয়েছিল তুমি আমাকে কোনোদিন ক্ষমা করবে না। সক্ষম তার দিকে তাকাল। তার চোখে শুধু সততাই ছিল। সে ধীরে ধীরে বলল, আমি তোমাকে কোনোদিন ঘৃণা করিনি। এটা শোনামাত্রই মধু মাথা তুলল। তার চোখে আশার একটা আলো জ্বলে উঠল। আমি তোমাকে কিভাবে ঘৃণা করতে পারি? সক্ষমের গলা কাঁপছিল। তুমিই আমার প্রথম ভালোবাসা, আর শেষও। মধুর চোখের জল থামছিল না। সক্ষম ধীরে ধীরে তার হাতটা এগিয়ে দিল। সে মধুর চোখের জল মুছিয়ে দিল। 5 বছর আগে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, সে শান্ত গলায় বলল। কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করা কোনোদিন থামাইনি। এটা শুনে মধুর মন ভরে গেল। আমি নিজেকে বদলে নিয়েছি, সে আগে বলল। আমি নিজেকে এতটাই মজবুত বানিয়েছি যাতে একদিন তোমার সামনে দাঁড়াতে পারি। সে তার চোখের দিকে তাকাল। কিন্তু আজ যখন আমি তোমাকে এই অবস্থায় দেখছি, তখন আমি বুঝতে পারছি। সে দীর্ঘশ্বাস ফেলল। ভালোবাসা কোনোদিন শেষ হয় না। কুঁড়ে ঘরে নিস্তব্ধতা ছিল, কিন্তু সেই নিস্তব্ধতায় এখন আর কোনো কষ্ট ছিল না, শুধু ভালোবাসা ছিল। সক্ষম তার হাত বাড়িয়ে দিল। চলো মধু, সে ধীরে ধীরে বলল। বাড়ি যাই। মধু তার হাতের দিকে তাকাল। এটা সেই একই হাত ছিল যা সে 5 বছর আগে ছেড়ে গিয়েছিল। আজ সেই একই হাত তাকে আবার সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল। চোখের জল বইতে লাগল, কিন্তু এই চোখের জল কষ্টের ছিল না, আনন্দের ছিল। সে ধীরে ধীরে সক্ষমের হাতের ওপর নিজের হাত রাখল। সেই মুহূর্তে দুটো ভেঙে যাওয়া মন আবার এক হয়ে গেল। বাইরে সূর্য উঠে গিয়েছিল। সেই আলো কুঁড়ে ঘরের ভেতরে আসছিল, ঠিক যেন এক নতুন শুরু। সক্ষম মধুকে নিয়ে তার গাড়ির দিকে এগোতে লাগল। এখন সে আর একা ছিল না। এখন তার ভালোবাসা তার সাথে ছিল। যে মেয়েটি একসময় তাকে বেকার বলে ছেড়ে গিয়েছিল, আজ সেই একই মেয়ে তার সাথে ছিল, তার স্ত্রী হয়ে, তার ভালোবাসা হয়ে, তার জীবন হয়ে। কারণ সত্যিকারের ভালোবাসা কোনোদিন ধনী বা গরিবের বিচারে বদলায় না। সত্যিকারের ভালোবাসা শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করে, যখন দুজন মানুষ আবার এক হতে পারে। আর এবার সক্ষম তার হাত এমনভাবে ধরেছিল যে আর কেউ কোনোদিন তাকে তার থেকে আলাদা করতে পারবে না।